আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় ভাবি। প্রথমেই আমার সালাম নিবেন। আমার সালাম আপনার পায়ে। জানি এমন সম্মানসূচক ভাষার চিঠি পেয়ে কিছুটা অবাক হবেন। অবাক হওয়ারই কথা। কারণ এই প্রথমবার আমি আপনার সাথে এভাবে কথা বলছি। বিশ্বাস করুন ভাবি, আমি গত রাত থেকে ভীষণভাবে উপলব্ধি করেছি যে প্রভাত ভাই আমার বড় ভাই। আমার বড় ভাই যাকে বিয়ে করতে চলেছে সে আমার বড় ভাবি। বড় ভাই এর বউ অনেক সম্মানের পাত্রী হয়। আমার একদম উচিত নয় আপনার দিকে অন্য কোনো নজর দেওয়া। নিজেকে অনেক বড় অপরাধী আর পাপী মনে হচ্ছে। আজ থেকে আমি আপনার দেবর, আপন দেবর। আগে যা পরে যা ঘটে গিয়েছে সে বিষয়ে আমি ক্ষমা প্রার্থী। অতীতের সব আমি আজ থেকে মন থেকে মুছে দিয়েছি। আমি ওয়াদা করছি আর কোনো দিনই কুদৃষ্টি দেব না আপনার দিকে ভাবি। আর কোনোদিন যদি আমি আপনাকে প্রেম ভালোবাসা বিষয়ক কিছু বলি, আপনার জুতা আমার মুখে মারবেন। প্রয়োজনে প্রভাত ভাইয়ের জুতাও আমার মুখে মারবেন। জুতা মেরে আমাকে উলঙ্গ করে গায়ে কালি মাখিয়ে ছেড়ে দেবেন ভাবি। আমার চিঠিটা পেয়ে আপনি খুশি কিনা তা জানালে আমি ধন্য হব। আশা করি আমাকে উত্তরটা জানাবেন ভাবি। এটি আপনার দেব সজল। পূর্ণতা চিঠিটা পড়ে খুব জোরে হেসে ফেলল। হাসতে হাসতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গতকালের সমস্ত মন খারাপ উধাও হয়ে গেল। হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাচ্ছে তার। পুষ্পের দিকে তাকে হাসতে হাসতে অস্ফুট স্বরে বলল, এ আপু ওঠো প্লিজ, আমি মরে গেলাম হাসতে হাসতে। পূর্ণতার হাসির শব্দে ঘুম ভাঙল পুষ্পের। বড় বড় চোখের পূর্ণতার দিকে তাকালো। সারা রাত চেষ্টা করেও যার মন ভালো করতে পারেনি ঘুম থেকে উঠে এত হাসছে কেন? হঠাৎ এত হাসির মতো কি কাণ্ড ঘটল? পুষ্প দু চোখ ডোলে ডাগর চোখে পূর্ণতার দিকে তাকিয়ে বলল, কী রে পূর্ণ, সকাল সকাল কি স্বপ্ন দেখে হাসছিস? পূর্ণতা হাসি আটকাতে পারছে না। হাসির মাঝে কথা বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। পুষ্পের দিকে চিঠি এগিয়ে দিল। পুষ্প কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কী রে, কার চিঠি? পূর্ণতা হাসতে হাসতে কোনো কথা বলতে পারছে না। পুষ্পের কৌতূহল আরও কয়েক গুণ বেড়ে গেল। বিছানা ছেড়ে এক লাফ দিয়ে উঠে এসে পূর্ণতার দু হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করলো। কেবল দুলান পড়েছে এমন সময় জমেলা কটমট করতে করতে ওদের রুমে প্রবেশ করলো। জমেলা দুদিন ধরে পূর্ণতার সাথে কথা বলে না। পূর্ণতার জামেলাকে দেখে মুখ বন্ধ করে দিল। থমথমে হয়ে এলো মুখের অবয়ব। পুষ্প জামেলাকে দেখে বলল, কি হয়েছে দাদি? জামেলা খিটখিট মেজাজে বলল, এমন অত্যাচার সহ্য না করে আমার জন্য বৃদ্ধাশ্রমে ভালো ছিল। পুষ্প হাসি পাচ্ছে, গাল টিপে হেসে চোখে পূর্ণতার দিকে তাকালো। কিন্তু পূর্ণতার থমথমে মুখের আদলের কোনো পরিবর্তন হলো না। পূর্ণতা পুষ্পের মতো সরল মনের শান্ত মেয়ে না। কেউ কিছু বললে সাথে সাথে ভুলে গিয়ে তার সাথে মিশতে পারে না সহজে। মনের মাঝে রাগ জেদ দীর্ঘ সময় স্থায়ী থাকে। জামিলার নাকে কাপড়, সে নাকে কাপড় দিয়ে বলল, দেখছিস না কিচের বাজের গন্ধ? আমার রুম যেন বেশি। এমন থাকলে আমি এই বয়সে মরে যাব। পুষ্প বলল, এমন বয়স মানে? কি এমন বয়স হয়েছে তোমার? জামিলা পূর্ণতার দিকে তাকিয়ে বলল, তাও তোর বোন আমাকে বুড়ি বুড়ি করে। তোদের মতো বাপের ঘরে থেকে আমি বুড়ি হইনি। আমি সাবালক হওয়ার আগেই বিয়ে হয়েছিল। পূর্ণতার শরীর আবার জ্বলে উঠল, চোখ দুটো জ্বলে উঠল রাগে। পুষ্প পূর্ণতাকে চোখের ইশারা থামতে বলল। জামেলাকে বলল, কিছু হয়েছে দাদি? কিছু বলতে এসেছো? তোদের নিচে ডাকছে, এখনই যা। সবাই মিলে বাগানে গিয়ে খুঁজে দেখ কোথায় কি মরেছে। তুমি যাও, আমরা আসছি। না, আমার সাথে চল দুজন, এখনই চল। আচ্ছা চলো। জামেলা পিছ পিছ পুষ্প আর পূর্ণ দুজনে হাঁটছে। পূর্ণতা পুষ্পের হাত থেকে চিঠিটা নিয়ে চিঠিটা হাতের মাঝে দলবদ্ধ করলো। পুষ্প ফিসফিস করে বলল, আমাকে কিন্তু পরে দিবি পড়তে। পূর্ণতা ফিসফিস কণ্ঠে বলল, আচ্ছা দেব। এখন তো বল, কে তোকে ভাবি ডেকেছে? পরে বলছি আপু, তুমি বেহুশ হয়ে যাবা। না শুনলে ভালো লাগছে না। মজা ফুরিয়ে যাবে এখন শুনলে, আর প্রচুর হাসিও পাবে। এখানে হাসির মতো পর্যাপ্ত জায়গাও নেই। বাগানে প্রবেশ করতে সজলের সাথে দেখা পুষ্প আর পূর্ণতার। সজল লজ্জারাঙা মুখে পূর্ণতার দিকে তাকালো। লজ্জায় পূর্ণতার দিকে তাকাতে পারছে না। সজল নিশ্চিত পূর্ণতা তার চিঠি পড়েছে। চিঠি পড়ে নিশ্চয়ই সে উত্তর জানাবে। সজল মনে মনে ভীষণ এক্সাইটেড। সজলকে দেখে পূর্ণতার চিঠির কথা মনে পড়ল। পুষ্পের হাত শক্তভাবে চেপে ধরে পূর্ণতাও হেসে দিল। পূর্ণতার ভীষণ হাসি পেল। এই বাগানে গড়াগড়ি দিতে ইচ্ছে হচ্ছে তার। পুষ্প জানে সজল পূর্ণকে পছন্দ করে। এই হাসির কারণ বুঝতে সময় লাগলো না, কিন্তু পূর্ণতার হাসির কারণ পুষ্পের বোধগম্য হলো না। এমন সময় এসআই রাজন পুষ্পদের দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি, আপনারা তিনজন এদিকে আসুন। রাজনের সাথে দাঁড়িয়ে আছে চারজন পুলিশ কনস্টেবল আর ওয়াসেল চৌধুরীর সাথে চৌধুরী বাড়িতে কর্মরত সবাই। চৌধুরী বাড়ির বিশাল বড় বাগান। বাড়ির সবাই আজ সাত সকালে বাগানে। চারদিক দিয়ে শুকনো পাতার মরমরে শব্দ হচ্ছে। রাজনের পরনে ব্লু জিন্স আর অফ হোয়াইট শার্ট।
শ্যামবর্ণ শরীর, তবে মুখের ফেস অত্যধিক আকর্ষণীয়। চোখে কেমন কাজল পরার মতো, চেহারায় মেয়েদের মতো মায়াবী মায়াবী একটা চাহনি। পুষ্প রাজনের দিকে চকিতে চাইল। পুষ্পের পরনে সম্পূর্ণ লাল রঙের একটা সুতি থ্রি পিস, বেশ লম্বা চুল, গোলগাল ফর্সা মুখশ্রী, একটা গেজ দাঁতও আছে। গতকালই রাজনের হৃদয় রাজ্যে অদ্ভুত এক অনুভূতি দোলা দিয়েছিল, আজও ঠিক তাই হলো। ভালো লাগা শীতল এক হাওয়া বয়ে গেল। কাউকে ভালো লাগলে অজান্তে নিঃশব্দে হাসি ফুটে ওষ্ঠদয়ে, না চাইতেও তার দিকে চোখ চলে যায়। রাজনেরও তাই হলো। পাশে প্রখর বুদ্ধিসম্পন্ন রাজনীতিবিদ ওয়াসিল চৌধুরী, তার সামনে একটু উল্টাপাল্টা করলে ধরা পড়ে যেতে হবে। রাজনও পুলিশের এসআই, সেও বুদ্ধিতে কম চায় না। একবার তাকিয়ে দৃষ্টি অন্যদিকে ঘোরালো, ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। সেই হাসি থামিয়ে কাজে সিরিয়াস হওয়ার ভান করে বলল, এক একজন এক এক দিকে যান, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। ওয়াসিল সজলের দিকে তাকিয়ে বলল, পুকুরের দিকে যাও তুমি। রাজন বাকিদের বিভিন্ন দিক নির্দেশনা দিল। পুষ্পকে আমবাগানের দিকে যেতে বলল। পুষ্প আমবাগানের দিকে গেল। সবশেষে পূর্ণতাকে বলল, আপনি গেস্ট হাউসের দিকে যান। গেস্ট হাউসের কথা শুনে পূর্ণতার চোখ কপালে উঠল। প্রভাত তো আজ গেস্ট হাউসেই আছে, এখনই হয়তো উঠে যাবে। তার সাথে দেখা হলে উল্টাপাল্টা বলবে, আবার ঘরে নিয়ে দরজা লাগিয়ে কাল রাতের মতো শুরু করতে পারে। পূর্ণতাকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে রাজন বলল, কি হলো? পূর্ণতা থমথমে মুখে বলল, দেখুন, আমি পুষ্প আপুর দিকে যাচ্ছি, ওদিকে যেতে পারবো না। রাজন বিনয়ের সুরে বলল, দেখুন, সবাই একদিকে গেলে হবে না, আপনাদের বাগান বাড়ি অনেক বড়, আপনি প্লিজ ওইদিকে যান। ওয়াসিল বলল, পুলিশ অফিসার যখন বলেছে ওদিকেই যাও পূর্ণতা। পূর্ণতা ওবার না পেয়ে গেস্ট হাউসের দিকে গেল। বুকের মাঝে কেমন টিপ টিপ শব্দ হচ্ছে। প্রভাত উঠলেই সে একটা ঝামেলায় পড়বে। তাকে দেখি প্রভাত কিছু না কিছু বলবেই। রাজন আর ওয়াসেল দুজনে হাঁটছে। হাঁটতে হাঁটতে ওয়াসেলকে বলল, আপনার কি মনে হচ্ছে কিসের এমন বৃষ্টি গন্ধ ছড়াচ্ছে? সেটা তো বুঝতে পারছে না। চারদিকে শত্রুর অভাব নেই, কেউ আবার কোনো কেসে ফাঁসাতে চলেছে কিনা বোঝার উপায় নেই। ওয়াসেল রাজনের সামনে স্বাভাবিকভাবে উত্তর দিলেও ভেতরে ভেতরে তার রাগ হচ্ছে। পুলিশ মানে বিশাল ঝামেলা, সামান্য দোষ ত্রুটি পেলেই মিডিয়ার সামনে তুলে ধরবে। ওয়াসেল সারা জীবন পরিবার আর কাজ আলাদা জায়গায় রেখেছে। তার পারিবারিক বিষয় বাইরে যাক, সেটা সে কখনই পছন্দ করে না। নিজের ঘরের ঘটনা নিজে মীমাংসা করতে পছন্দ করে। এই প্রথমবার তার বাড়িতে পুলিশ। রাজন বুঝতে পারল ওয়াসেল বিরক্ত। প্রভাত রাজনের বন্ধু। প্রভাত ওয়াসেলের ব্যাপারে টুকটাক ধারণা দিয়েছে, তার বাবা বাড়িতে পুলিশ আনা পছন্দ করে না। রাজন তাও মিষ্টি হেসে পরবর্তী প্রশ্ন করলো, আপনাকে চিন্তিত দেখাচ্ছে, কিন্তু চিন্তারই বিষয়। এই গন্ধটা কোথা থেকে ছড়াচ্ছে? কোনো জীব জন্তু হয় যেন। আপনার এলাকায় আপনার কিন্তু দারুণ প্রশংসা, পারলে জীবজন্তুরও প্রশংসা করত। আপনারও খুব শ্রদ্ধাবোধ আপনার প্রতি। মানুষ ক্ষমতা, গরিব দুঃখীদের কথা ভুলে যায়, অথচ আপনি নিজের বাবা দাদার সব সম্পত্তি পর্যন্ত মানুষের উন্নয়নে বিলিয়ে দিয়েছেন। এত ভালো মানুষ আজকালকার যুগে যাওয়া যায় না। সারা জীবন তো বেঁচে থাকবো না, মানুষের কল্যাণে যা করে যেতে পারি। আপনার বাড়ির কাজের লোক এভাবে হুট করে গায়েব হলো, আপনার প্রতিক্রিয়াটা কি? আমার কোনো প্রতিক্রিয়া নেই এখানে। কেন? মহিলা মানুষ নিয়ে এত ভেবে লাভ কি? সে যদি অন্য পুরুষের সাথে ভেগে যায়, তাকে নিয়ে কি প্রতিক্রিয়া দেখাবো? আপনার কেন মনে হচ্ছে সে অন্য পুরুষের সাথে ভেগে গিয়েছে? প্রভাতের গাড়ির ড্রাইভারের সাথে ফিস করতে দেখেছি। জয়নাবকে প্রভাতের গাড়ির ড্রাইভারই এনেছিল। এদিকে ড্রাইভারও দুদিন আসে না, আমি কারোর সাথে শেয়ার করিনি, এখন বাধ্য হলাম বলতে। ওরা পালিয়ে না গিয়ে কোনো ক্ষতি হলে এর দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। ওয়াসেল হেসে জবাব দিল, সে কোথায় আমি কিছুই জানি না, তবুও দায়ভার আমার হবে? আপনার বাড়ি থেকে যে গায়েব হয়েছে তার দায়ভার তো আপনাকেই নিতে হবে, না হলে আইন আপনাকে ছাড়বে না। আমার অন্যায় হলে আইন আমাকে শাস্তি দেবে। আমাকে ভুল বুঝবেন না, যেহেতু আপনার বাড়ি থেকে হারিয়েছে, কিছুটা প্রভাব আপনার উপর পড়া স্বাভাবিক। আমার বিশ্বাস আপনি নির্দোষ। আইন কাউকে বিনা কারণে শাস্তি দেয় না। খুব সাহসী আপনি। বাড়ি কোন জেলায়? এই মুহূর্তে আপনার পাশের এলাকার, যেহেতু এখানে জব করি। হ্যাঁ, তাই তো। আচ্ছা, এত বছর তো আপনাদের পরিবারে অনেক মহিলা কাজ করেছে, কেউ তো এভাবে গায়েব হয়নি। হঠাৎ এই নতুন আসা মহিলাটা গায়েব হলো কিভাবে? সেটা তো আমি বুঝতে পারছি না। গেল কোথায় এই জয়নাব? এটা তো একটা রহস্যজনক ব্যাপার। গভীর রহস্যের গন্ধ পাচ্ছি। কেঁচো করতে সাপ বেরোবে মনে হচ্ছে। ওয়াসেল কিছুটা চিন্তিত মুখে বলল, মনে হচ্ছে আমাদের চৌধুরী পরিবার নিয়ে চক্রান্ত চলছে। আপনার কত যুগ ধরে এমন ক্ষমতার অধিকারী বলুন তো? এত সম্পত্তি আপনাদের কিভাবে হয়েছে?
খুব বড় ব্যবসায়ী ছিলেন আমাদের পূর্বপুরুষ। যুগ যুগ ধরে আমরা ক্ষমতাবান। প্রাচীন যুগ থেকে আমার বাপ দাদারা ব্যবসা করে সম্পত্তি বানিয়ে রেখে গিয়েছেন। পরে আমরা কিছুটা বানিয়েছি। আচ্ছা, সব সম্পত্তির উৎস কি হালাল উপায়ে? শুনেছি আমার বাপ দাদার আমলে তারা অনেক অবৈধ কাজে লিপ্ত ছিল, অনেক কাজে জড়িত ছিল সবাই। ওয়াসেল হেসে জবাব দিল, খোঁজ নিয়ে দেখবেন এলাকার গরিবদের পাশে যুগ যুগ ধরে আমাদের পরিবার কিভাবে পাশে আছে। আমাদের সব সম্পত্তি গরিব দুঃখীরা ফসল ফলিয়ে খাচ্ছে, বিনিময়ে আমরা কোনো সুযোগ নেই না। এলাকার মানুষদের মুখে শুনবেন চৌধুরীরা কেমন। ওরা আপনাদের ফেরেস্তার মতো ভাবে। পুলিশ হিসাবে উচিত আপনাদের বিষয়ে একটু তদন্ত করার। ওয়াসেল চোখ কপালে তুলে বলল, এসব বিষয় কে উস্কাচ্ছে আপনাকে? কেউ না কেউ তো আছেই। রাজন হেসে বলল, প্রভাত চৌধুরী। ওয়াসেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বড় বড় চোখে তাকালো রাজনের দিকে। মনে মনে বলল, এই ছেলে আমার সর্বনাশ করে ছাড়বে। গেস্ট হাউসের দরজার সামনে এক ফালি নরম রোদের আলো পড়েছে। দুর্বাকাশের ওপর শিশির কণা রোদের আলো চেকচেক করছে। পূর্ণতা গেস্ট হাউসের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। মনে পড়ল প্রভাতের কথা। গত রাতের স্মৃতিচারণ হলো তার। প্রভাতের অগ্নিদৃষ্টির কথা মনে পড়তে শির উঠল সে। মুহূর্তের মাঝেই মন উদাস হলো। মনে পড়ল প্রভাতের রক্তাক্ত পায়ের কথা। পাকে অনেকখানি কেটেছিল, ওষুধ খেয়েছিল, খুব ব্যথা পেয়েছিল নিশ্চয়ই। রাতে কি সে অসুস্থ হয়ে পড়েছিল? বাড়িতে এত কাণ্ড ঘটে যাচ্ছে অথচ ঘুম থেকে উঠল না। এই পুলিশ তো তারই পরিচিত। পুলিশ এসে কি তাকে ফোন দেয়নি? তাহলে সে উঠল না কেন? তাহলে কি সে অসুস্থ? মনের অজান্তেই প্রভাতের জন্য দুশ্চিন্তা বাসা বাঁধল হৃদয়ে। এসব ভাবতে ভাবতে পূর্ণতা বিরক্ত হলো। প্রভাতের যা খুশি হয়ে যাক, সে কেন চিন্তা করছে? কিছু ভাবছে না সে প্রভাতকে নিয়ে। প্রভাত তার জীবনটা নরক বানিয়ে ছেড়েছে। এই নরকপুরীতে সারা জীবনের জন্য প্রভাত তাকে আটকে দিয়েছে। প্রভাত তাকে বিয়ে করতে না চাইলে সারা জীবন এ বাড়িতে থাকা লাগতো না। সব কিছুর জন্য প্রভাতই দায়ী। এমন সময় গেস্ট হাউসের মেন সদর খুলল। দরজার কপাটের শব্দে পূর্ণতা আচমকা ঘুরে দাঁড়ালো। সাত সকালে মুখোমুখি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর স্নিগ্ধ দুজন মানবী। দুজন দুজনের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। কারো দৃষ্টিতে এখন আগুন নেই। পূর্ণতা প্রভাতের পায়ের দিকে চোখ রাখলো। পায়ে ব্যান্ডেজ করা। পূর্ণতা প্রভাতের পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলালো। আগাগোড়া তাকিয়ে লজ্জায় চোখ সরালো পূর্ণতা। প্রভাতের ফর্সা শরীরে কালো পশমের আবরণে অধিক সুন্দর দেখাচ্ছে। খালি গায়ে পরনে কালো একটা শর্ট প্যান্ট শুধু। পূর্ণতা অন্যদিকে চোখ রেখে মনে মনে বলল, ছি, কি নির্লজ্জ মানুষ। এত বড় একজন মানুষের পরনে ছোট বাচ্চাদের মতো কিনা একটা শর্ট প্যান্ট। ওনার কি এক বিন্দু লজ্জা নেই? বাড়ি ভর্তি মানুষের সামনে কি এখন অর্ধনগ্ন অবস্থায় বেরিয়ে আসবে নাকি? এই অবস্থায় এসে এখন আমার হাত ধরে টেনে অসভ্যর মতো দুনিয়ার খারাপ খারাপ কথা বলবে? ভাবতে ভাবতে পূর্ণতার বিড়াল এদিকে এগিয়ে এলো। পূর্ণতা বিড়ালকে দেখে হেসে দিয়ে ডাকলো, আমার কাঠগোলাপ। পূর্ণতাকে অবাক করে দিয়ে কাঠগোলাপ পূর্ণতার কাছে দিয়ে সোজা প্রভাতের দিকে এগিয়ে গেল। গিয়ে প্রভাতের পা ঘেঁষছে। প্রভাত কাঠগোলাপকে কোলে তুলে নিল। কোলে নিয়ে আদর করছে। পূর্ণতা অবাক হয়ে কাঠগোলাপের দিকে তাকালো। মনে মনে বলল, ঘরে সত্যি বিভীষণ, আমার বিড়াল হয়ে তুই কিনা ওই প্রভাতের কাছে চলে গেলি। বুঝেছি, তুই মেয়ে আর প্রভাত ছেলে বলে প্রভাতের সাথে ভাব। প্রভাত একবারও পূর্ণতার দিকে তাকালো না। সে কাঠগোলাপকে কোলে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিঃসন্দেহে প্রভাত একজন সুদর্শন পুরুষ, লম্বা ফর্সা সুঠাম দেহের অধিকারী। খালি গায়ে একটা বিদেশি সাদা বিড়াল কোলে নিয়ে আদর করছে। দেখতে ছবির মতো সুন্দর দেখাচ্ছে। মাঝে মাঝে কিছু দৃশ্য এত সুন্দর দেখায় চাইলে চোখ ফেরানো দায় হয়। প্রভাতকে এই মুহূর্তে যত সুন্দর দেখাচ্ছে পৃথিবীর যে কোনো মেয়ে দেখলেই মুগ্ধ হবে। এলোমেলো চুলগুলোতে হাত বোলাতে ইচ্ছে করবে। চুলগুলো এলোমেলো হয়ে কপাল জুড়ে পড়েছে। এই সময়ে জিন্স আর গেঞ্জি পরিহিত একটা মেয়ে এসে প্রভাতকে দেখে বিস্মিত হলো। খুব জোরে চিৎকার দিয়ে বলল, ওহ নো প্রভাত, ইউ আর লুকিং সো হট। পূর্ণতা মেয়েটার দিকে তাকালো। মেয়েটাকে সে চেনে। তার নাম অজান্তা, প্রভাতের বেস্ট ফ্রেন্ড। অজান্তা প্রভাতের কাছে গিয়ে প্রভাতকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস তুই? প্রভাত আস্তে করে অজান্তাকে সরিয়ে দিয়ে বলল, হঠাৎ তুই না বলে? শুনলাম তুই অসুস্থ। কে বলল? খবর দেওয়ার মানুষ আমার আছে। আমি তো অসুস্থ না। ফেক নিউজ কে দিল? তোর না পা কেটে গিয়েছে? এইটুকু মাত্র। বাট অসুস্থ না। তবে প্রভাত, ইউ আর লুকিং সো হট, পুরো ড্যাশিং লাগছে। প্রভাতের কিছুটা অস্বস্তি হচ্ছে। গোমরা মুখে বলল, আমি কাপড় পরে আসি। অজান্তা প্রভাতের হাত টেনে ধরল। প্রভাত দাঁড়ালো। দাঁড়িয়ে বলল, কিছু বলবি? হাত না ধরেও তো বলা যায়।
অজান্তা হাত ছেড়ে দিল। মলিন মুখে বলল, কি হয়েছে প্রভাত? এতদিনের পরিচয়, কোনোদিন তো তোকে এমন গম্ভীর আর চুপচাপ দেখিনি। একাই সব বাতিয়ে রাখার ছেলেটা এমন চুপচাপ কেন? কিছু হয়নি, তোর এমনি এমন মনে হচ্ছে বলে প্রভাত ভেতরে প্রবেশ করলো। অজান্তা জানে প্রভাতের কি হয়েছে, জেনে সূক্ষ্মভাবে অভিনয় চালিয়ে গেল। অজান্তা অনেকদিন ধরে প্রভাতকে ভালোবাসে, সব রকম চেষ্টা করে প্রভাতের মনে বন্ধুত্বের চেয়ে বেশি জায়গা পায়নি। প্রভাতও জানে অজান্তা তাকে ভালোবাসে। প্রভাতের বাবার বন্ধুর মেশে গতরাতে প্রভাতের বাবা ওয়াসেলি অজান্তাকে খবর দিয়ে এনেছে। অজান্তা পূর্ণতাকে দেখে এগিয়ে গেল। পূর্ণতাকে দেখে মৃদু হেসে বলল, কি হয়েছে পূর্ণতা, তুমি কিছু জানো? পূর্ণতা মিহি কণ্ঠে উত্তর দিল, না আপু, জানি না। অজান্তা একটা ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, তোমাদের বিয়ে কবে? জানি না আপু। এত সুন্দর হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে হচ্ছে, তাও মুড অফ কেন? আমি হলে সারা শহরকে জানাতাম আনন্দে। ওনাকে বিয়ে করার তো সব আনন্দে পানি ঢালার মতো। তাই নাকি? তাহলে প্রভাতকে আমার হাতে দিয়ে দাও। ওর মতো হ্যান্ডসাম ছেলেকে পেলে সারা জীবন মাথায় তুলে রাখবো। তাহলে নিন আপু, আমি বেঁচে যাই। মনে মনে কেন যেন জেলাস ফিল হলো পূর্ণতার। সে ভালো না বাসুক তাই বলে অন্য কেউ কেন ভালোবাসবে? কেন প্রভাতকে নিয়ে মানুষ এত টানাটানি করবে? এমন সময় প্রভাত বেরিয়ে এলো ঘর থেকে। পরনে সাদা হাতা লম্বা গেঞ্জি, গেঞ্জির হাতা গোটানো, পরনে ব্ল্যাক জিন্স। অজান্তা হা করে তাকিয়ে আছে প্রভাতের দিকে, ঠোঁটে মিষ্টি হাসি। সেই হাসি নিয়ে বলল, প্রভাত, তোকে আমি যতবার দেখি ততবারই প্রেমে পড়ি। প্রভাত অজান্তার দিকে তাকিয়ে বলল, প্রেমে না পড়ে ওপাশে গিয়ে পুকুরে পড়। মানে? পুকুরের পাড়ে একটা বস্তা পাওয়া গিয়েছে, আর বস্তায় একটা লাশ পাওয়া গিয়েছে। রাজন ফোন দিয়েছে, চল। লাশের কথা শুনে অজান্তা ভয়ে লাফিয়ে উঠে প্রভাতের পাশে গিয়ে দাঁড়ালো। প্রভাতের হাত শক্ত করে ধরে প্রভাতের সাথে ওদিকে এগিয়ে গেল। যাওয়ার সময় পূর্ণতার দিকে একবারও তাকালো না। বিরহের একটা ব্যথা কেমন চিনচিন করে উঠল পূর্ণতার বুকের মাঝে। যত যা হয়ে যাক, প্রভাত তার সাথে কথা বলে না এমন কখনো হয়নি। আজ প্রথমবার প্রভাত তার সাথে কথা বলেনি, তার দিকে তাকায়ও নি। পূর্ণতা মলিন চোখে তাকালো প্রভাতের পদপানে। কেন যেন কষ্ট হচ্ছে তার। সেই কষ্ট ভুলে সেও সামনে এগিয়ে গেল। এ বাড়িতে লাশ কার আসবে? আগে পরে তো এ বাড়িতে কোনো লাশ পাওয়া যায়নি। স্যার, বস্তায় একটা পচা গলা লাশ, হাড় থেকে মাংস একদম খসে খসে পড়ছে। এই লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। কনস্টেবলের কথা ওয়াসেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মস্তিষ্ক ভোঁতা হয়ে এলো। চোখ দুটো বড় করে তাকালো। তার রাজ্যে তার অজান্তে কোনো মানুষের লাশ কীভাবে এলো? এত বড় একটা ঘটনা তার বাড়িতে আগে পরে ঘটেনি। বাইরের কেউ তো এই বাড়িতে চাইলে প্রবেশ করতে পারে না। ওয়াসেলের মাথায় কাজ করছে না। রাজন মোটেও অবাক হলো না, কারণ রাজন একজন পুলিশ। পুলিশদের কাছে এসব ঘটনা খুব স্বাভাবিক। কনস্টেবলের কথা শুনে রাজন এবং ওয়াসেল এগিয়ে গেল। কনস্টেবল চারজনের নাকে রুমাল দেওয়া, রাজন এবং ওয়াসেলের নাকেও কাপড় দেওয়া। চৌধুরী বাড়ির পুকুর পাড়ে লতা পাতার ঝোপে ঝাড়ের মাঝে একটা প্লাস্টিকের বস্তা পাওয়া গিয়েছে। সেই বস্তায় একটি লাশ পাওয়া গিয়েছে। সাথে সাথে চারদিকে খবর ছড়িয়ে পড়ল। বাগানের যেখানে আছে পুকুর পাড়ে এসে জড়ো হলো। লাশটি দেখে রাজন চমকে গেল। এটা কি সত্যিকারের লাশ? দেখে মনে হচ্ছে এক বস্তা মাংস কেটে রাখা হয়েছে। রাজন খুব অভিজ্ঞ চোখে লাশটির দিকে তাকিয়ে আছে। কি নৃশংসভাবে খুনটা করা হয়েছে। রাজনের জীবনে এমন ভয়াবহ কোনো লাশ আগে পরে দেখেনি। এমন সময় প্রভাত এবং অজান্তা এসে হাজির হলো। প্রভাতকে খুব চিন্তিত দেখাচ্ছে। প্রভাত এসে ভিড় ঠেলে লাশ ভরাটকৃত বস্তার পাশে এসে দাঁড়ালো। চোখ মুখে গভীর চিন্তার ছড়াছড়ি। প্রভাত আসতেই রাজন প্রভাতের কাঁধে হাত রাখলো। প্রভাত চিন্তিত চোখের দৃষ্টিতে রাজনের দিকে তাকালো। রাজন প্রভাতকে বলল, দেখুন তো লাশটা আপনাদের পরিচিত কারো কিনা। প্রভাতের দুই কোমরে হাত দিয়ে দাঁড়ানো। সে চিন্তিত কণ্ঠে বলল, এভাবে চিনব কীভাবে? বস্তা থেকে বের করুন। রাজন কনস্টেবলকে উদ্দেশ্য করে বলল, লাশটা বের করো। একজন কনস্টেবল বলল, স্যার, এখানে বের করব? রাজন বলল, পরিষ্কার জায়গা নিয়ে বস্তা থেকে লাশ বের করো। পুকুর পাড়ের জঙ্গল থেকে বস্তাটা টেনে পরিষ্কার একটা জায়গায় এনে বের করলো। বস্তা থেকে লাশটা বের করতেই সবাই চমকে উঠল। শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল সবারই। সাথে সাথে চোখ বন্ধ করলো সবাই। এমন বিভৎস খুনের বর্ণনা আগে কেউ গল্পেও পড়েনি। গরু কাটার মতো কেটে টুকরো টুকরো করা, মাথাটা যেন চপড় দিয়ে কুচি কুচি করা, চোখ দুটো তুলে ফেলা, চেনার মতো কোনো উপায় নেই। ওয়াসেল চিন্তিত কণ্ঠে বলল, আরে, এটা কার লাশ? রাজন বলল, জয়নাব না তো, যেটা নিখোঁজ? ওয়াসেল বলল, ছেলে নাকি মেয়ে এটাই তো বোঝা যাচ্ছে না।
বুঝবো কিভাবে এটা কার লাশ? প্রভাত চিন্তায় পাগল প্রায়। ভীষণ ব্যস্ততায় এদিক সেদিক ফোন দিচ্ছেন। সবার ভিড় দেখে পূর্ণতা এগিয়ে এলো। প্রভাত ফোন করার জন্য ভিড় থেকে একটু ফাঁকা এলো। তখনই পূর্ণতাকে দেখলো রাশের দিকে এগিয়ে গেল। প্রভাত ব্যস্ত অবস্থায় পূর্ণতার দিকে না তাকিয়ে পূর্ণতাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল, ওদিকে না যাওয়াই ভালো, ওখানে একটা বিভৎস লাশ আছে, ভয় পেতে পারো। পূর্ণতা খেয়াল করলো প্রভাত তার দিকে তাকাচ্ছে না, কথাও বলছে না। শুধু মাত্র সে ভয় পাবে বলে বাধ্য হয়ে এতটুকুই বলল। পূর্ণতার কৌতূহল কম নয় লাশ নিয়ে। সে প্রভাতের কথা শুনল না, এগিয়ে গেল। প্রভাতের আটকানোর ইচ্ছা থাকলেও ভেতরের রাগ আর ব্যস্ততার আটকালো না। পূর্ণতা গিয়ে পুষ্পের পাশে দাঁড়ালো। তখনই সজল এসে পূর্ণতার পাশে দাঁড়ালো। সজল এই লাশ নিয়ে পূর্ণতার সাথে বিভিন্ন আলাপ আলোচনা করছে। সজল ইচ্ছাকৃতভাবে বিভিন্ন প্রশ্ন তুলে পূর্ণতার সাথে কথা বলার চেষ্টা করছে। প্রভাত দূর থেকে বিষয়টা খেয়াল করছে। এত ঝামেলার ভিড়ও প্রভাতের চোখ এড়ালো না সে দৃশ্য। তবু প্রভাত নিশ্চুপ দেখে যাচ্ছে। তার মনের ভেতরে কী চলছে সে ছাড়া কেউ জানে না বা বোঝার উপায় নেই। প্রভাত ফোনে কথা শেষ করে এসে আবার লাশের কাছে এলো। রাজনকে উদ্দেশ্য করে বলল, কিছু বুঝতে পারলে? রাজন মাথা নাড়িয়ে বলল, বোঝার কোনো উপায় নেই। প্রভাত বসে পড়ল। খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে লাশের দিকে তাকিয়ে দেখে বলল, এটা তো কোনো পুরুষ ছেলে হবে। ওয়াসেল বলল, পুরুষ ছেলে হবে কিভাবে? দেখো জয়নাব কিনা, কারণ জয়নাব নিখোঁজ হয়েছে। প্রভাত খুব আশ্চর্যজনকভাবে তাকালো ওয়াসেলের দিকে। খুব আশ্চর্যজনকভাবে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, জয়নাব আন্টি, ওনাকে কে মারবে? কে মেরেছে সেটা পরে প্রশ্ন। যেহেতু জয়নাবকে পাওয়া যাচ্ছে না, ওর কথাটা আগে মাথায় আসলো। প্রভাত রাজনের দিকে তাকিয়ে বলল, আপনার কি মনে হচ্ছে? রাজন বলল, আমারও মনে হচ্ছে ছেলে। দেখুন, হাতের আঙ্গুল দেখা যাচ্ছে, তাতে পুরুষ মানুষের আংটি। ওয়াসিল বলল, লাশ জারি হোক আমাদের বাড়িতে কেন রাখবে? রাজন বলল, তার চেয়ে বড় প্রশ্ন খুনটাকে করলো। জামেলা বলল, নিশ্চয়ই কেউ শয়তানি করে এই শত্রুতা করেছে। রাজন বলল, আপনাদের সাথে এমন শত্রুতা কার আছে? ওয়াসেল বলল, এতদিন জানতাম ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে গোপনে শত্রু জমেছে। তা না হলে আমার বাড়ির পুকুর পাড়ে লাশ ফেলবে কেন কেউ? রাজন খুব কৌতূহলী মনে প্রশ্ন করল, আপনাদের বাড়িতে বিগত 3 দিনে বাইরের কেউ প্রবেশ করেছে? ওয়াসেল মাথা নাড়িয়ে বলল, না তো। যে কেউ তো এত সহজে বাড়িতে প্রবেশ করতে পারে না। হাই সিকিউরিটি তো আপনাদের বাড়িতে। ওয়াসেল বলল, নিশ্চয়ই কেউ কৌশলে এ বাড়িতে প্রবেশ করেছে। রাজন আবার প্রশ্ন ছুড়ল, এই বাড়িতে এত সহজে কেউ প্রবেশ করতে পারে? ওয়াসেল বলল, কিছু না কিছু রহস্য তো আছে, না হলে এখানে লাশ আসবে কিভাবে? তার আগে দেখতে হবে লাশটা কার। আমার পক্ষে কোনো চিহ্ন দেখেই বোঝা সম্ভব নয়। আপনারা কেউ চিহ্নে থাকতে পারেন, ভালোভাবে দেখুন তো কোনো চিহ্ন পান কিনা। এর মাঝে প্রভাত বলে উঠল, ওহ শিট, এটা তো মারুফ, আমার ড্রাইভার। মারুফের নাম শুনে সবাই চমকালো। মারুফ বিগত 5 বছর ধরে প্রভাতের সাথে আছে। প্রভাতের ড্রাইভার হলেও খুব কাছের মানুষ। প্রভাতের ব্যক্তিগত সব কিছুতে মারুফ থাকে। এ বাড়িতে সব মানুষের সাথে ভালো সম্পর্ক। প্রভাতের বুকের মাঝে কেমন যন্ত্রণায় জর্জরিত হয়ে উঠল। খুব কাছের কেউ হারানোর মতো যন্ত্রণা বোধ হয় পৃথিবীতে আর কিছুতেই নেই। রাজন কৌতূহলী মনে প্রশ্ন করল, আপনার ড্রাইভার? হ্যাঁ, আমার ড্রাইভার। কারণ ওর হাতের যে আংটি ওটা আমারই আংটি, আমি ওকে দিয়েছিলাম। রাজন আরও বেশি কৌতূহল নিয়ে প্রশ্ন করল, আপনার ড্রাইভারকে আপনারই বাড়িতে কে মারবে? প্রভাত বলল, আমার বাড়িতে নাকি বাড়ির বাইরে মেরেছে সেটা বোঝার উপায় আছে? ওয়াসেল বলল, মারুফের এত বড় শত্রুকে? আমার তো মনে হয় কেউ ষড়যন্ত্র করেছে, বড় ষড়যন্ত্র। কে করবে ষড়যন্ত্র? এই জয়নাব মারুফকে মেরে পালিয়ে জানি তো, ওদের মাঝে কিছু একটা সম্পর্ক ছিল। রাজন বলল, আমরা জয়নাবকে খুঁজে বের করছি। আপনারা কেউ কিন্তু শহর ছেড়ে যাবেন না। এখন আপনাদের সবার নাম্বার দিন, যাকে তাকে প্রয়োজন হতে পারে। রাজন একটা কাগজ কলম বের করে সবার দিকে এগিয়ে দিল। একে একে সবাই নাম্বার দিল। সবার মাঝে রাজন পুষ্পের নাম্বারটা খেয়াল করলো। দিন কেটে গেল। ওয়াসেল এবং প্রভাত বাড়িতে ছিল না। তারা মারুফের লাশের জন্য সারাদিন থানায় ছিল। প্রভাত কথা বলে থালা সামলিয়ে এসেছে। তখন সন্ধ্যা ঘুরে ফিরে রাত নেমেছে। প্রভাত আর ওয়াসেল ওয়াজেদকে সাথে বাড়িতে ফিরল। সন্ধ্যায় নাস্তা বানাচ্ছিল জাহান আর মেরি রান্নাঘরে, সাথে নতুন কাজের মহিলা রহিমা। ওয়াজেদ বাড়িতে পা রেখে বলল, কোথায় গেলি? চা দিয়ে যা। জাহান মেরির দিকে তাকিয়ে বলল, এই যে বাড়িতে এসে চা শুরু হয়ে গিয়েছে। মেরি শান্ত গলায় বলল, যা চা দিয়ে আয়। দিন শেষে ওরা আমাদের স্বামী আর আমরা ওদের বউ। এই জন্য ওদের লাতি ঝাঁটা খেয়ে কপালে কিছুই জুটল না। এই যে উনি ইচ্ছা মতো বাড়ির বাইরে থাকে, আমি থাকলে কি আমাকে মেনে নিত?
ওরা পুরুষ, ওদের চরিত্র নষ্ট হয় না হাজার নারীর কাছে গেলে, কারণ ওরা প্রেগনেন্ট হয় না। এটাই ওদের প্রধান অস্ত্র। আর আমরা নারী ফুলের মতো, কেউ একটু ছুঁয়ে দিলেই আমরা ঝরে পড়ি। চরিত্র কি শুধু নারীরই নষ্ট হয়, পুরুষের হয় না আপা? এই সমাজে দেখছিস কেউ নারীকে রেখে পুরুষের দিকে আঙুল তুলেছে? নষ্ট পুরুষ চেনার জন্য তার শরীরে কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না, যা দেখে নিশ্চিত হওয়া যায়। অথচ নারীর শারীরিক বৈশিষ্ট্যের বিভিন্ন দিক থেকেই মানুষ চরিত্র বাছাই যাচাই করা শুরু করে। কোন দিন এই পরিবর্তন হবে না? হবে, তবে এই বাড়িতে হবে না। আমাদের প্রভাতই তো এই বাড়ির মতো হয়নি। কারো ওপর দেখে কি ভেতর যাচাই করা যায় জাহান? আমরা দেখছি আমাদের ছেলে আলাদা হয়েছে, কিন্তু আড়ালে কেমন হয়েছে সেটা বুঝবো কীভাবে? কেন আপা, দেখে তো বোঝা যায় ওর বাবা চাচার চেয়ে সম্পূর্ণ আলাদা হয়েছে। মানুষ দেখে কিছুই বোঝা যায় না, প্রতিটা মানুষের দুটো রূপ থাকে। আমরা ততটুকু দেখি, মানুষ যতটুকু দেখায়। প্রভাতকে নিয়ে আপনার মনে সন্দেহ আছে? না, নেই। আমার ছেলেকে অনেক কষ্ট তৈরি করেছে, যা বললাম তা পূর্ব অভিজ্ঞতা থেকে বললাম। আপনার যে পুরো অভিজ্ঞতাগুলো অনেক ভয়াবহ লাগে আমার। জাহান চায়ের পানি বসালো। প্রভাত ওয়াজেদের দিকে তাকিয়ে বলল, আপনি ছিলেন কোথায় চাচা? একটু ঢাকা গিয়েছিলাম। আপনার বয়স হয়েছে চাচা, এখন নিজের শুধরানোর প্রয়োজন। এখন আর কচি বয়স নেই আপনার। কি করব? বাড়িতে অশান্তি। অশান্তি তো আপনি সৃষ্টি করেন। আপনাদের জন্য যত অশান্তি। আমি কি অশান্তি করি? নিজের বউ রেখে অন্যের বউয়ের যত্ন নেওয়া খুব অশান্তির কাজ, তাই না? ওয়াজেদ মাথা গুছে রইল ফ্লোরের দিকে। এতদিন ভাতিজা ছিল, এখন সে জামাই হতে চাইছে। তার মুখে এমন কথা অতি লজ্জার বিষয়। ওয়াজেদ মিনমিন করে বলল, তুমি দিন দিন এসব কী বলা শুরু করেছো? আমার অনেক রূপ এখনও দেখার বাকি, সামনে দেখবেন চাচা। জাহান চা নিয়ে এলো। ওয়াজেদের সাথে কোনো কথা বলল না, চাটা এগিয়ে দিল। প্রভাতকে বলল, বাবা তুমি চা খাবে? প্রভাত জাহানের সাথে সবসময় নমনীয়ভাবে কথা বলে। নমনীয় কণ্ঠে বলল, চাচি সারাদিন অনেক ক্লান্ত, এখন গোসল করে রেস্ট নেব। ঠিক আছে বাবা, যাও। প্রভাত উপরে চলে গেল। অজান্তা পুষ্প এবং পূর্ণতা ওদের রুমে বসে আছে, তিনজনে গল্প করছে। এমন সময় সজল দরজায় কড়া নেড়ে বলল, আসবো? পুষ্প গলা এগিয়ে দিয়ে বলল, যে আসুন সজল ভাই। সজল রুমের ভেতর প্রবেশ করে লজ্জা রাঙা চোখে পূর্ণতার দিকে তাকালো। সারাদিনের ব্যস্ততায় সে পূর্ণতার কাছে চিঠি বিষয়ে শুনতে পারেনি, তবে অপেক্ষা ছিল কখন নিরিবিলি হবে। সজলের চোখ মুখের এমন অবস্থা দেখে পূর্ণতার কিছুটা সন্দিহান। চোখ মুখের লজ্জা ভাবটা অদ্ভুত দেখাচ্ছে পূর্ণতার কাছে। ইতিমধ্যে পুষ্প সে চিঠি পড়ছে। অজান্তা সজলকে দেখে বলল, তোমার প্রভাত ভাই কি এসেছে? সজল বলল, যে এসেছে। অজান্তা বলল, তোমরা থাকো, আমি একটু প্রভাতের সাথে দেখা করে আসি। পুষ্প পূর্ণতার মুখের দিকে তাকালো। পূর্ণতার হাসি খুশি মুখ নিয়ে বলল, যান। অজান্তা চলে গেল। পুষ্প কপাল কুঁচকে পূর্ণতার দিকে তাকিয়ে বলল, কোথাও কি কিছু পুড়েছে? কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। পূর্ণতা কপাল কুঁচকে বলল, কি পড়বে? কি আশ্চর্য, কার যেন মন পুড়ছে। পূর্ণতা একগাল হেসে বলল, ট্রাস্ট মি, খুশিতে গান গাইতে ইচ্ছে করছে। আমি খুব বড় বাঁচাবাচি। এই যে বাঁচাবাচি করছিস, একদিন দেখবি ভাইয়ের পাশে পাশে কাউকে সহ্য হবে না তোর, তাই না সজল ভাই? পুষ্প সজলের দিকে তাকিয়ে কথাটা বলল। পুষ্পের কথাবার্তা সজলকে পোড়াচ্ছে। সজল কোনোভাবে চাইছে না পূর্ণতার সামনে প্রভাতকে নিয়ে কিছু বলুক। সে চিঠিতে লিখেছিল পূর্ণতা চাইলে এখান থেকে সে পূর্ণতাকে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু পূর্ণতার মাঝে কোনো অনুভূতি দেখা যাচ্ছে না। পূর্ণতাকে চিঠি পড়েনি। সজল পূর্ণতাকে বলল, একটু জরুরি দরকার ছিল, বাইরে আসবে? পুষ্প বলল, কেন, আমাকে বলা যায় না সজল ভাই? একটু সিক্রেট। পূর্ণতা সন্দিহান দৃষ্টিতে সজলের দিকে তাকালো। সরল কণ্ঠে বলল, চিঠিতে তো সব লিখে দিয়েছেন, আর কি কথা? সে ব্যাপারে একটু গুরুত্বপূর্ণ কথা আছে, একটু বাড়ি এসো। পূর্ণতা উঠে এলো, বারান্দায় দাঁড়ালো। সজল লজ্জারাঙ্গা মুখে বলল, পূর্ণতা, আমার চিঠি পড়েছিলে? হ্যাঁ। কেমন লাগলো? তোমার অনুভূতি কি? সত্যি বলতে চমৎকার সজল ভাই। আমি নিশ্চিত ছিলাম তুমি বুঝবে। আসলে সরাসরি অনেক কিছুই বলতে লজ্জা করে, মনে মনে যা ভাবি তা বোঝাতে পারি না। পূর্ণতা ভ্রু কুঁচকে বলল, এমন সিম্পল কথা কি চিঠিতে বলা লাগে? অনুভূতির কথাগুলো এই পৃথিবীর সবচেয়ে কঠিন কথা। আর আপনি তো আর প্রেম নিবেদন করেননি যে কঠিন লাগবে। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। আসলে এতদিন আমার একটু আনইজি লাগতো আপনার সাথে কথা বলতে। সজলের কিছু বোধগম্য হলো না। পূর্ণতার কথার মানে কিছু যেন স্পষ্ট হলো না। প্রেম নিবেদন করেনি মানে? পূর্ণতা এসব কী বলছে? সে তো চিঠিতে সম্পূর্ণ পূর্ণতাকে শেষবারের মতো আর
একবার ভাবতে বলেছে। সজল সন্দিহান মনে প্রশ্ন করলো, আমি চিঠিতে কি লিখেছি বলো তো? লিখেছেন, আমাকে আর কোনোদিন প্রেম ভালোবাসা জাতীয় কথা বলবেন না। ভাবি ডেকে ডেকে ফেনা তুললেন। সজল ভাই, আমি সত্যি অনেক খুশি হয়েছি। আসলে আমিও কোনোদিন আপনাকে অমন নজরে দেখিনি। সজলের মাথার উপর দিয়ে যাচ্ছে সব, সে কিছু বুঝতে পারছে না। এসব কি বলছে পূর্ণতা? এর মাঝে প্রভাত বের হলো ও রুম থেকে। মাত্রই শাওয়ার নিয়েছে সম্ভবত। পরনে শর্ট প্যান্ট, কালো গায়ে গেঞ্জি। অজান্তা প্রভাতের চুলে হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে পানি ফেলে দিচ্ছে। আকস্মিক পূর্ণতার নজরে এলো সে দৃশ্য। প্রভাত হাত দিয়ে অজান্তার হাত সরিয়ে দিল। অজান্তা বলল, দেখ তোর হবু বউ তোকে পাত্তা দেয় না। তুই তোর কাজিনের সাথে হেসে ফেসে ফিসফিস করছে। অজান্তার কথায় প্রভাত গম্ভীর মোড়ে তাকালো পূর্ণতা আর প্রভাতের দিকে। তাকিয়ে অজান্তাকে বলল, আই ডোন্ট কেয়ার, তার যা ইচ্ছা করুক। অজান্তা আর একটু আগুনে ফুলকিতে বাতাস দিয়ে বলল, প্রভাত চৌধুরীর হবু বউ কিনা অন্য পুরুষের সাথে এত লড়ালড়ি? প্রভাতের আত্মসম্মানে লাগলো কথাটা। সে অজান্তার কথার কোনো উত্তর না দিয়ে সোজা হেঁটে গেল পূর্ণতা এবং সজলের পাশ কাটিয়ে। যাওয়ার সময় পূর্ণতার দিকে একবারও তাকালো না। পিচ পিচ অজান্তাও আছে। প্রভাতের এই ইগনোর পূর্ণতার হৃদয়ে চিনচিন ব্যথা অনুভব করলো। তার মনে হলো প্রভাত তাকে ইগনোর করে অজান্তাকে নিয়ে ঘুরছে। তারও জিদ কম নয়। সেও সজলকে বলল, কি যেন বলছিলেন, চলুন বাইরে হাঁটিয়ার কথা বলি। পূর্ণতাও জিদের বসে সজলের সাথে বাইরে বেরোলো। নিচে প্রভাত ডাইনিংয়ে টিভি দেখছে। অজান্তা প্রভাতকে বলছে, আচ্ছা প্রভাত, পূর্ণতা তোকে দেখতে পারে না, তোকে ফাঁসানোর জন্য তোর ড্রাইভারকে মারেনি তো? প্রভাত অদ্ভুত চোখে অজান্তার দিকে বলল, কী সব ননসেন্সের মতো কথা তোর? তখনই প্রভাতের সামনে দিয়ে পূর্ণতা ইচ্ছাকৃত হাসতে হাসতে বাগানের দিকে বেরিয়ে গেল। মাঝে মাঝে কিছু জিদ মানুষের জীবনের চরম সর্বনাশ করে। পূর্ণতা নিজেই জানতো না আজ তার এই সামান্য জিদ তার জীবনে কী ঘটাতে চলেছে। প্রভাত শুধু নিষ্পলক তাকিয়ে রইল পূর্ণতার পথ পানে।